সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজ ৪৩ বছর থেকে বলে আসছি জামাত ইসলামের নামে কিয়ামত পর্যন্ত এরা পাকিস্তানে, ভারতে কিংবা বাংলাদেশে অথবা অন্যান্য যেসব দেশে তারা রয়েছে কখনো এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। এরা পাকিস্তানে যেমন পার্টি বদল করেছে, বিভিন্ন পার্টির সাথে গিয়েছে, তদ্রূপ ভারতেও এরা সুযোগ পেলে পার্টি বদল করে। আর বাংলাদেশে এই মুনাফিকিনদের জামাত এমন একটি দুমুখদের জামাত, এই জামাত শিবির এরা কখনো খুনি খালেদার সাথে গিয়েছে, আবার কখনো খুনি হাসিনার সাথে গিয়েছে। এই ইসলামকে লেবেল দিয়ে এরা এদের ধর্মের বুখারি হাদিস এরাই অবিশ্বাস করে, আবার এরাই বলে হাদিস অবিশ্বাসকারীরা কাফের। এরা 2005 সালে আমাকে কেশবপুরে মেরেছে। তার ভিতরে যারা আমার বিরুদ্ধে ছিল, একজন প্রফেসর মুখতার আলী, কেশবপুর কলেজের তিনি শিক্ষক, এখন রিটায়ার্ডে আছেন এবং জামাতের একজন অন্যতম নেতা। আর একজন আমাদের বুড়িহাটি মহিলা মাদ্রাসার সুপার আব্দুল খালিক। আমি এদের কাউকে চিনি না। এই মুনাফিকিনরা সব সময় দুমুখের নীতিতে অটল, পাকিস্তানে, ভারতে, বাংলাদেশে। এই মওদুদি সাহেব একসময় দেওবন্দের যারা আকাবির এবং আসলাফ যারা মৃত্যুবরণ করে গেছেন তাদের খুব আদরের ছিলেন। যখন এই লোকটাকে আরব এলাকাতে মৌলানা মনজুর নোমানি এবং সৈয়দ আবুল হাসান আলী নাদভি পরিচয় করালেন, তখন এই লোকটি এই দুইজন ব্যক্তিকে ছেড়ে দেয়। তারপরে মনজুর নোমানি সাহেব তিনি মওদুদি সাহেবের বিরুদ্ধে বই লেখেন। আবার এই লোকটি তাফিমুল কোরআন লিখেছেন, রাসাইল এবং মাসাইল লিখেছেন, আবার পর্দা, আবার জিহাদ, এই টাইপের এতগুলি বই লিখেছেন। খিলাফত এবং মুলুকিয়াত, যেগুলি সব এন্টি কোরআন। নিজের মন মতো করে ইসরায়েলি রেওয়ায়েত দিয়ে ভরে দিয়েছেন। আর ইনার নিজস্ব যেখানে ইনার কবর আছে, যদিও ইনি ভিন দেশে মারা গিয়েছিলেন, তো ইনার কবরের সাথেই লাহোরের পাশে মনসুরাতে রয়েছে একটা লাইব্রেরি। ওই লাইব্রেরিতে আমি পড়াশোনা করেছি। যে বইগুলো তার বিপক্ষে লেখা, ওই বইগুলো এত বেশি সিলাইগুলো সব ছিঁড়ে ফেলে দেওয়া, যেন ওই বইগুলো কেউ না পড়ে। আমি ওইগুলো পড়তাম। তখন আমার কাছে আবার একজন জিজ্ঞেস করলেন যে আপনি কেন জামাতের লোক হয়ে বা শিবিরের লোক হয়ে, বা পাকিস্তানে তো জামিয়াত বলা হয়, জামিয়াত, আর জামিয়াতের যে প্রধান আমার যুগে ছিলেন করাচিতে, ওনার নাম ছিল আলতাফ শকুর, আর ওনার ভাই আবার তবলিগি জামাতের একটা গ্রুপের আমির ছিলেন। এখন আমাকে জিজ্ঞেস করা হতো যে আপনি কেন এন্টি মওদুদিয়াত বইগুলো পড়েন, আপনি দেখেন যে এগুলো আমরা এমনভাবে রেখেছি যেন কেউ এগুলো ছিঁড়া বই তো কেউ পড়তেও চায় না, অথচ রেখেছে, একটা লাইব্রেরিতে রাখতে হয়। যেমন আমি কাদিয়ানীদের বিরুদ্ধে প্রথম যে বইটি লিখি তার নাম ছিল ইলহামি গিরগিট। তারপরে যখন আমি মির্জা তাহের আহমদকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করি ইলিয়াস সাহেবকে সাথে নিয়ে, সেটা হাসান আরিফ সাহেব
ধানমন্ডি থেকে ছাপাইছিলেন, ওনার বাড়ি ওখানেই। তো বইটা যখন এই বইগুলো এন্টি কাদিয়ানি আমার অনেকগুলো বই ছিল, যখন আমি বকশীবাজারে কাদিয়ানিদের লাইব্রেরিতে যাই, যদিও অনেক খড়কুটা পোহায়ে যেতে হয়েছিল, তো যখন আমি যাওয়ার পরে আমি ওনাদেরকে বললাম, আবুল কাশেম সাহেব ছিলেন ওই লাইব্রেরিয়ান, তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে দেখেন, আমি বললাম যে আপনাদের এখানে আমার লেখাই ছোট ছোট বইগুলো আপনাদের বিরুদ্ধে আছে কিনা, তো ওনারা দেখালেন যে একটা বই আছে। এখন মওদুদী সাহেবকে যখন আরব এলাকাতে মানে পরিচয় করানো হলো, তখন আরবরা তাকে পছন্দ করলো, আর পছন্দ করার কারণে দেখা গেল তিনি সৈয়দ আবুল হাসান আলী নাদভী এবং মৌলানা মনজুর নোমানী সাহেবকে ছেড়ে দিলেন। এখন এই লোকগুলো আমাদের দেশে অনেক বড় মাপের আছে। এখন জামাতের যিনি আমির, ইনি মূলত জামাতের লোকও না। যেমন কি বলে, বিএনপির ভিতরে অনেকে আছে বামের থেকে আসা, তো জামাতের ভিতরে শফিকুর রহমান সাহেব, তিনি কখনো বাম, আবার কখনো আওয়ামী লীগ, আবার কখনো জামাত। তো এখন এগুলি আমরা সবাই দেখছি। আমি 43 বছর ধরে এদের সাথে চ্যালেঞ্জ করে আসছি, আমি খুব কাছ থেকে এদেরকে চিনি। এরা যখন এদের স্বার্থে আঘাত লাগে তখন এরা ইসলামের দোহাই দেয়। যেমন আপনারা হয়তো অনেকবার শুনেছেন, জামাত শিবিরকে কেউ যদি কটুবাক্য বলে অথবা একটা থাপ্পড় দেয়, সঙ্গে সঙ্গে তারা বলে ইসলামের উপরে আঘাত করেছে। তো এই ইসলাম লেভেলটা এরা খুব বেশি মানে প্রমোট করে নিজেদেরকে টিকিয়ে রেখেছে। ইদানিং সাংবাদিক ইলিয়াস সাহেব বারবার তিনি বলে আসছেন, তিনি কিন্তু অনেক সময় এ কথাও বলেছেন যে আপনারা যদি বিবাহ করতে চান, ভালো মেয়ে খুঁজতেছেন, জামাত ইসলামী যদি কোনো মেয়ে করে তার সাথে বিয়ে করেন। তো আমার ফ্যামিলিতেও রয়েছে এই জামাত শিবিরের কি বলে অনেক সদস্য, আমার আত্মীয়দের মাঝেও। কিন্তু সমস্যা হলো এই দুমুখ এরা এখন প্রকাশ্যভাবে ধরা খেয়ে গেল, তাই এই সাংবাদিক ইলিয়াস আবার এদের বিপক্ষে চলে গেল। আপনারা যখন এই জামাত শিবিরের আপনারা এই ভিডিও দেখবেন, তখন বুঝতে পারবেন যে এরা কতটা এই স্বাধীন বাংলাদেশকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এরা নিজেরাও চাচ্ছে ইলেকশন। এরা বলছে কি, প্রথমে কি বলে এলাকায় ইলেকশন দিতে, পরে জাতীয় নির্বাচন দিতে। এখন চিন্তা করুন, স্থানীয় নির্বাচনের জন্য এরাও পাগল হয়ে গেছে। এদের পিছনে এত সুন্দর করে কি বলে ভারতের গোয়েন্দা সংস্থা লেগে আছে যে এখন আপনারা এদের মুখোশটা সুন্দরভাবে দেখলেন, ইলিয়াস সাংবাদিক সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই বাংলাদেশকে ভারতের পেটে দেওয়ার জন্য প্রথমে এদেরকে কি করতে হবে, জামাত শিবিরকে হাতে নিতে হবে। কিছুদিন পূর্বে এই প্রামাণিক তিনি বলছিলেন যে জামাতকেও সুযোগ দেওয়া হোক। এই কথাগুলো সব ভারতের রয়ের শিখানো। আর ভারতপন্থীরা, কারণ মওদুদী সাহেবের বাড়ি পাঠানকোট ভারতে, যদিও কবর পাকিস্তানে মৃত্যুবরণ করেছেন ফিরিঙ্গিতে। এখন আপনারা এখন বুঝুন যে এই দুমুখরা কিভাবে বোল পাল্টে নিজেদেরকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে। এরা যদি ইসলাম প্রিয় হতো, ৭১-এর ইতিহাস আমি এখন আর কি বলবো আপনাদের। ৭১-এর ইতিহাস এদের অনেকটা ভয়ানক, এদের কারণে এদেশের মানুষ মরেছে। এখন আরও কত মানুষ এদের কারণে খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। ইলিয়াস যেভাবে তুলে ধরেছে, আপনারা ইলিয়াসের ভিডিওটা শুনলেই বুঝতে পারবেন। এছাড়া আরও ছোট ছোট ভিডিও আমি আপনাদের আমার সাথেই
তাদেরকে একত্রিত করে শোনানোর চেষ্টা করব। এরপরেও যদি আপনারা মনে করেন যে এদের কাছে ইসলাম রয়েছে, তো মনে রাখবেন এদের কাছে ইসলাম নেই। আবার চরমোনার যারা এ ধর্মের দালাল, এরাও আবার বলেছে যে জামাত যেখানে গেছে সেখানেই ধ্বংস করেছে, আলিয়াতে গেছে আলিয়া ধ্বংস করেছে, তারপরে এরা কওমিতে গেছে কওমি ধ্বংস করেছে। আবার কওমির অনেকে প্রকাশ্যভাবে বলে যে এরা ক্ষমতায় আসলে কওমিদের অনেক সমস্যা হবে। তো মূলত এই জামাত প্রধান আবার কি বলে চরমোনাইতেও যেয়ে আসছে। তো চরমোনাই জামাত গিয়েছে। এখন আমাদের দেশের উলামা যারা, এরা তো সবাই এন্টি কোরআন, এদের কাছে কোরআনের কোনো জ্ঞান নেই, এদের নিজস্ব ফলসফা রয়েছে। আর বাতিলের উপর এরা কখনো কি বলে এক হবে না। এরা সত্যের উপরে তখনই এক হতো যখন এরা কোরআন মানত, কারণ কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এই আয়াত এরা কেউ মানে না। তাই হিফাজত বলেন, তরিকত বলেন, আবার জামাত শিবির বা চরমোনাই, আটরশি, কেউ এরা তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ, এরা সবাই হচ্ছে ইসলামের শত্রু। সেই হেতু এখন আপনারা ভালো করে দেখে নিন এবং বুঝে নিন যে এদের সাথে আসলে আপনাদের দেওয়া উচিত কিনা। কারণ অনেকেই চাচ্ছেন, যেমন আমরা জানি বিএনপি এবং আওয়ামী লীগ এরা ভারতের অধীনস্থ হয়ে আমাদের দেশটা ভারতের ভিতরেই ঢুকিয়ে দিয়েছিল, ভারতের পেটের ভিতরে। আর এখন প্রকাশ্যভাবে এরা সবাই লেগে আছে, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আবার লাঙ্গল বলেন, জাতীয় পার্টি, এরা সবাই এখন চাচ্ছে ডক্টর ইউনূস থেকে এই দেশ পুনরায় ভারতের পেটে ফুললি ঢুকিয়ে দিতে। তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে বলতে চাই, আমরা যদি ডক্টর ইউনূস স্যারের সাথে না দিই, তাহলে আমাদের চিরজীবনের জন্য, আমাদের আগামী প্রজন্মকেও এই ভারতের গোলামির জিনজির গলায় তকমা হিসাবে করে নিতে হবে। আর এই ছাত্র সমন্বয়ক তারা যে নতুন পার্টি করেছে, সেখানেও আমি আপনাদের তুলে ধরেছি যে কিভাবে তারা দুর্নীতি করে চলেছে। 400 কোটি টাকার দুর্নীতিতে ধরা খেলো একজন। তো এই সমন্বয়কের আবার একজনের বাবা পাপ করেছে কিন্তু ক্ষমা চাচ্ছে ছেলে। এগুলি সব এদের ফাউল টকিং থেকে আপনাদের বাঁচতে হবে। এরা মূলত নতুন কিছু দিবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আসুন আমরা সবাই দিই, ইনশাল্লাহ তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। তবে আমি তাকে কথাও বলবো যে মিরাসের বন্টন নিয়ে কোনোভাবেও আপনি কাউকে পদক্ষেপ নিতে দিবেন না, কারণ মিরাসের বন্টনটা কোরআনে লেখা। এখানে নারীদের বা মেয়েদের অধিকার কোরআন নির্ধারণ করে দিয়েছে। আপনি যদি সেখানে হাত দিতে যান তাহলে আমরা অন্তত আপনার সাথে দিতে পারবো না। এবার আপনারা একে একে শুনে নিন, এই ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারবেন জামাত কতটা মুনাফিক এবং কিভাবে ভারতের সাথে তাদের আতাত হচ্ছে। আগের সরকার 15 বছর ধরে আমাদেরকে আশা দিয়ে কোনোদিন পূরণ করে না, কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকরা তাদেরকেই ভুলতে। 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কোন ধর্মপ্রাণ মুসলমান এটা করেনি, কোন মসজিদের ইমাম এটা করেনি, কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি। কারা করেছে? মাননীয় আমির এবং এখানকার নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন। আমাদের সম্প্রদায়ের লোকদের উপর যখনই কোনো নির্যাতন নিপীড়ন হয়েছে, মাহতারাম আমিরে জামাত আজকে আপনার সামনে বলতে চাই, একটি ঘটনারও আমরা বিচার পাইনি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এখন প্রাণের দাবি 8 দফা। কিন্তু আমরা সাংবাদিকদের সম্মেলন করিনি, কালকে করেছি আমরা ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের প্রোগ্রাম করেছি। উনি একটা সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক, উনি সাধারণ সম্পাদক হিসেবে ওখানে দাওয়াত পেয়ে এসেছেন। আপনি ওনাকে বাদ দিয়ে একজন সভাপতিকে নিয়ে আসতে পারবেন? ধরেন আপনি ইউনিভার্সিটির সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে দাওয়াত করেন, অথবা তাকে বাদ দিয়ে যদি আরেকজনকে দাওয়াত করেন, তো স্বাভাবিকভাবে উনি বলবেন না যে ভাই আমাদের সাধারণ সম্পাদক কি অপরাধ করছে, আমাদের সেই অপরাধের সাথে তো আমরা তাকে যুক্ত করতে পারি না। আমরা তাকে দাওয়াত করেছি হিন্দু যে পরিষদ তাদের আছে, হিন্দু পূজা পরিষদ যেটা,
সেই পূজা পরিষদের সেগুলো সাধারণ সম্পাদক। আমরা তো ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা তাদের নিয়ে বসেছি, সুতরাং সেই জায়গায় তার অন্য আরও কি বিষয় আছে এটা আমাদের কাছে সেদিন অপ্রাসঙ্গিক ছিল। সুতরাং এই বিষয়টার সাথে কালকের যে প্রোগ্রাম হয়েছে সেটা প্রাসঙ্গিক না। অনেক ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য, তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম, আমি তো আমার তো ওই সময় জন্ম হয়নি। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম, যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলেই রাজনীতি করবেন, এত ঘাটতারামো কেন? আপনাদের এই ঘাটতারামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন, কথা টুইস্ট করা যাবে না আর উল্টাপাল্টা বোঝাও যাবে না, যেটা বলছে সেটা বুঝতে হবে। জামায়াতে ইসলামী এই ৭১ সালের যে অবস্থান ছিল, আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি, আগেও করি, এখনো করি, সারা জীবনই করব। কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে। সে পর্যন্ত ৭১-এর ১৬ ডিসেম্বর ফুল স্টপ, শেষ। আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি করার সুযোগ দেওয়া হইল। দেওয়ার পরে আপনি ৯১ সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন, সরকার গঠন হইল। ৯১ থেকে খালেদা জিয়া ৯৬ পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ৯৬ সালে শেখ হাসিনার পক্ষে যায় খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন? কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে? এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বিএনপি দুর্নীতি করেছিল, দুর্নীতি আজকে করে নাকি, কালকে করবে নাকি, এই বিএনপি আবার আসলে আবার করবে। আওয়ামী লীগ কি করেছে গত ১৫ বছরে দেখেন না চোখে? কেউ কেউ বলে থাকে ওই মেট্রো রেলে উঠলে নাকি দুইটা শব্দ তাদের খুব লাগে, যে মুনাফিকের জাতি নাকি যেন বলে, বেইমানের জাত, এটা মনে হয়। আরে তোর বাপের টাকা দিয়ে এই বানাই দিয়ে গেছিস, তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছিস এরকম টাকা দিয়ে মেট্রো রেল এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায়। ৩ পদ্মা সেতুর টাকায় ১ পদ্মা সেতু বানাইছিস। তোদের মেট্রো রেল আর পদ্মা সেতুতে উঠলে মনে হওয়ার কথা টাকাগুলো নিয়ে গেছিস, টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার। বেইমানের জাত মানে তোর বাপের টাকা দিয়ে করছিস না? তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই দুর্নীতি করেছে। তো আপনি ৯১ থেকে ৯৬-তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন? ৯১-তেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল, পারে নাই, ৯৬-তে বসাবে। আপনার এইটুক দূরদর্শিতা মানে নিচে চুল গজায় নাই আপনার, যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে? হাসিনার পক্ষ যা করলেন, ২ দিন পরে আবার ভাতার পাল্টাইলেন, ওই ভাতার আর ভাল লাগে না, ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন, এসে তারপরে পায়ে টায়ে ধইরা তারপরে জোট করলেন, করে আবার ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসার পরে এরপরে দেশ চালাইলেন। দেশ চালানোর সময় যা যা হয়েছে, যেভাবে চলেছে, সেখানে তো আপনার বোঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায়, খালেদা জিয়া কি আসলে ভারতের লোক না কিসের লোক। যদি সমস্যা হতো তাহলে ওই সময় চলে আসতেন, সরেন নাই তো, তাদের সাথেই ছিলেন। আসলো ২০২৪, মাঝখানের পুরোটা সময় বাদ দিলাম বিরোধী দলে। ২৪ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন, সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল।
কারণ কি? বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপির চোর মানে যদি ধরা যায় 80%ই চোর, মানে এটা করা হয়। দেশের মানুষই ভাই 90% 99% চোর আমার দেশের, ইনক্লুডিং মি। আমি আমার বাদ দিলাম না, 99% চোর এই দেশে, হয়তো 2-1% ভালো থাকতে পারে। তো বিএনপি চুরি করেছে, এটা বাদ। বিএনপি আওয়ামী লীগ এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি? খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল, 5 তারিখে বিক্রি হয়েছিল। তো 5 তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে? আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে? আচ্ছা, আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে। চাচার সমস্যা কি? ভিডিও টিডিও আছে নাকি ভাইয়ের কাছে? টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম, এটা আপনার কথা হওয়ার কথা না। আরে ভাই, গত 15 বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল। আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান, কারণ কি? সমস্যাটা কি? এটা তো বলা দরকার মানুষের কাছে, এ কোন কারণে, কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। বিএনপি শুরু করলো, জামাত টানছে, আমাদেরও তাহলে সবাই টানা দরকার। টানাটানি আওয়ামী লীগরে কে কত নিতে পারে, এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন, এই দেশে নিজেরে নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় নিজেরে মানে বলতেও লজ্জা লাগে। আমি পিনাকি আর কনক সারোয়ার 2-4 জন আরও আছেন, এদের বাইরে আর কারোর তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম 0 টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে, কাউরে দেখি না। তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন, এতটা দিন ধরে নির্যাতিত হইলেন, এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ নাই। আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার করেছে, পক্ষে কাজ করেছে। আপনিও তাদেরকে নিয়ে বসায় স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন। পিছনে দেখি ওই যে শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে, মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয়, ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে স্টেজে দাঁড়ায় রয়েছে, পিছনে বডিগার্ডের মতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে। এটা এই জন্য এই 15 বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে। আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে, সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন, সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন, আমি যতটুকু জানি। জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস ফায়ার দিবে এটা মনে করে তারপরে ধর্ষণ করেছে, ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে। অ্যাবর্শন তো করাইতে পারে না লজ্জার শরমে। আপনাদের ঘরে যদি এরকম একটা বাচ্চা টাচ্চা যদি থাকে, মনে করেন থাকে, কেমন লাগবে? আছে কিনা ওইটাও তো আল্লাহই জানে। থাকতে পারে না? কেন বললাম জানেন কথাটা? আলেপের কথা মনে আছে? আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন। এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে। দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওটা? এরকম 16 জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল। তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিতে চায়, নাম টাম বলার পারমিশন দিচ্ছেন। তা বললাম নাম টাম কিছু যদি না বলি, কোনো পুলিশের নাম বলতে দেবেন না, ওরা লজ্জায় কারণে বলতে চায় না। তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে। এগুলো নিয়ে দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, তারপরে আবার গর্ভবতী ছিল, এইসব সমস্যা মিলে হঠাৎ করে মারা গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল, মারা গিয়েছে। সে লোকের কথা শোনেন নাই? ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে। আমরা তো জানি না আরো কত মানুষের স্ত্রীকে এইভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি। আপনি মাফ করে দেওয়ার কে? তাদের কাছে জিজ্ঞেস করেছেন?
ভারত গেল 15 বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে, শুধু শাস্তি না, সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি 2 দিনের মাথায় মাফ করে দেন। খিলগাঁয়ের জনির কথা মনে আছে? বুকে গুলি কয়টা? 19 গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল। ছোট বাচ্চা, তার ওই বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে সে মাফ করেছে কিনা? সারা দেশে সেই 5ই মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে। ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার 1 মাস আগে, 15 দিন আগে একটা গণহত্যা চালিয়েছে। আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রয়ের কাছে, এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না। আমি একজন মানুষ হিসাবে, সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না। হয় আমি পাগল হয়ে গেছি, নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে, নাহলে আপনি মাফ করতে পারেন না। আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই, এই দেশের এই জামাত ইসলামীর কারণে আমি সরাসরি বলি, ধরেন আমি কয়দিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন, তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুশফিক ভাই এরা কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিংয়ে এখানে। তো আমার জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচন হলে কারে ভোট? আমরা নির্বাচন হলে জামাত ইসলামের ভোট দেবো। এখনো এটা প্রকাশ্যে, মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি। জামাত ইসলামের দেবো। যে কেন জামাত ইসলামের কেন দেবেন? আমরা জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান্তরাল, কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রেফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকেই ভোটটা দিব। বাট আমি বিএনপিকেও পছন্দ করি, এখনো বলছি। এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা, এইটার কারণে বিএনপির চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের, অনেকে আমার তো মানুষ জামাত ইসলামী মনে করে, তো কালকে হয়তো মনে করছে আরে ইলিয়াস কি সমস্যা, কি ইলিয়াস তো জামাতও করেনি, তাহলে আসলে করে কোন দল? এখন আমি জামাত করি না, কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায়। এই যে জামাত বলা হয় এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি। যখন অফিসে জব করতাম টিভিতে রোজা রাখতাম, রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে ধরেন শুক্রবারে নামাজ টামাজ পড়ার জন্য সময় চাইতাম অফিসে। এই তো জঙ্গি, তো মানে শিবিরের লোক। আবার ওই হরতালের সময় শিবিরের ওই ফুটেজ যেগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি, আমার কাছে এই তথ্য আমি সোর্স মেনটেন করতাম। মানে ওর সাথে ও এত ফুটেজ পায় কেমনে, কোথায় ভাঙচুর হয় এটাও জানে কেমনে। এইটাও আর একটা কারণ। আমি একা না, আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পাওয়ার সুযোগ নাই। কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে, যেই পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে। এই পার্থক্যগুলো কি? আবরার ফাহাদ বলেছিল সে শিবির করে, আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে, জানেন না? আমি বেতন পেয়েছে 23,000 টাকা বেতন পাই মাত্র, তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এসছি। এটা একটা রসিদ ছিল, সেই রসিদটা আমার ডয়ারে ছিল, 23,000 টাকার একটা রসিদ। 23,800 টাকা বেতন পাইতাম তখন, 800 রেখে দিয়েছিলাম, 23,000 টাকার রসিদটা দিয়েছিলাম। তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আছে, আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না, আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম, কোনো বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না। তো আমি ওই টাকাটা দিয়েছিলাম। তো আমি ইটিভি থেকে যখন এই চেয়ারম্যান যখন জেলখানায় গেল, তখন আমার ড্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি, আমি আর অফিসে যাইনি। আমার ওইখানেই খুঁজে এগুলো পেয়েছিল। ওই রসিদটা নিয়ে ডিবির মনিরের কাছে দিয়ে এসেছিল আমাদের 21 টেলিভিশনের অখিল পোদ্দার। আমার অনেক ঝামেলা হয়েছে ভাই, শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে। এই দায় আপনাদেরকে নিতে হবে। আবরার ফাহাদ মারা গিয়েছে, এই দায় আপনাকে নিতে হবে। আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন, এই জন্য আপনার নামে যাদেরকে ফজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে, এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে। এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির চাইতে। বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার বাদ দিলে বিএনপির 90% মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন
ভাই বিএনপির বহু মানুষ আছে। এই যে সালাউদ্দিন দেখেন না, সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল, আমরা জানি, ধরে নিয়ে যে তাকে গুম করেছিল। ওই গুম হয় নাই, ওই বাংলাদেশের মানুষকে গুম করছিল। ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে, আমার সাথে অনেকবার কথা হয়েছে। ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে, অনেক ইনস্ট্রাকশন দিত, ভাই এরকম করো এরকম এই সেই। আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে, তারে কিছু বলে না। তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা, এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধরানোর জন্য, সে আসলে রয়েরই লোক, ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে, যাতে সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে। সেই সার্ভিস এখন এসালাম টেসালাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন। তো বিএনপিরে যদি আপনি তারেক রহমান, খালেদা অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন, আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্ডিয়ান লোক। মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন, তার মতো লোক ভারতীয় এজেন্ট। এরপরে আর কে কোথায় আছে আমরা জানি না, এটা নিয়ে আজকে কথা বলছি না, যেহেতু আজকে ওইটা বাদ। তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি, বিশেষ করে ভারতের ক্ষেত্রে, কারণ ভারতের সাথে আপনারা ৭১-এ হেরেছেন। এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। ১৫ বছর আপনাদের যেসব শিবিরের ছেলেপেলে আছে, জামাতের লোকজন আছে, তাদেরকে প্রচণ্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো, এই তাহের মিয়ার মতো এরকম ২-৪ জন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না। জামাতে ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল, কিচ্ছু বলি নাই। আপনি জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে। বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি, কেন আছে জেলে জানেন? জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে। তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে, তারা চায় না সে ছাড়া পাক। ৫ তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে। শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে। জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব, তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয় নাই, কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যারা যেখানে আছেন, আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গায় জায়গা দিয়ে জামায়াতে ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসাইন কথা বলবে না। আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না, কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা ভারতীয় চর, তোমরা পাকিস্তানি চর। আমরা পাকিস্তানের সাথে প্রচণ্ড ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা, রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা, আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো, এটা মনে করার কোনো কারণ নাই। এই কারণেই আজকের ভিডিওতে সবশেষ যেটা বলতে চাই, তোমাদের এই গত 15 বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নিয়ে তারপরে সন্তোষ শর্মাকে কালকে স্টেজে উঠিয়েছিল কিনা, এটার পরিষ্কার জবাব আমি আজকে কৃতজ্ঞতা জানাতে চাই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের লোকদের রক্ষা করার জন্য, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আত্মনিয়োগ করেছিলেন। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে আওয়ামী লীগের আমলে তারা সবচেয়ে বেশি নির্যাতিত, শহীদ হয়েছেন তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সেই দলের দোসরকে এভাবে মঞ্চে বসানোয় শুরু হয়েছে তীব্র সমালোচনা। সাংবাদিক ইলিয়াস হোসেন একটি স্ট্যাটাসে জামায়াতে ইসলামীকে ধুয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, সন্তোষ শর্মাকে আজকে জামাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া আর জামাত নেতাদের দৌলদিয়া ঘুরে আসা একই জিনিস, মনে রাখলাম। ইলিয়াস আরও বলেছেন, অনেকের কাছে শুনতাম জামাতের কোনো নীতি আদর্শ নেই, আস্তে আস্তে তার প্রমাণ পাচ্ছি।
এদিকে সন্তোষ শর্মার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা বাহিনী র এর সহযোগী হিসেবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। মুফতি হারুন ইজহার জেল থেকে বের হয়ে সন্তোষ শর্মাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছিলেন। জামাতের প্রোগ্রামে আওয়ামী দোসরকে দেখে হারুন ইজহার লিখেছেন, জামায়াতে ইসলামী নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে, দিল্লির ওই গংদের সাথে ওরা সংসার শুরু করেছে। সনাতনী সম্প্রদায়ের মানুষ এটা শুনছে। আমি সেজন্যই সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষের চাওয়া পাওয়ার কথা আপনার সামনে তুলে ধরতে চাই। কারণ আপনি যদি জানতে পারেন আমাদের চাওয়া পাওয়া, তাহলে আপনারা সেভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন। আমি আজকের দিনে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। যখন পঞ্চগড়ে নৌকাডুবি হয়ে আমাদের শতাধিক লোক মারা যায়, প্রত্যেকটি পরিবারের সেদিন দায়িত্ব নিয়েছিল জামাত ইসলামী। শিবির নেতাদের সতর্ক করে হারুন ইজহার বলেন, হে শিবির, হে শহীদ নেতৃবৃন্দের উত্তরসূরিরা, তোমাদের সিদ্ধান্ত নেয়ার সময় এখন। গতকাল বুধবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে আমন্ত্রিত ছিলেন সন্তোষ শর্মা। এছাড়াও অন্যান্য বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ছিলেন। তবে আওয়ামী দোসর হওয়ায় সন্তোষকে নিয়েই চলছে বেশি সমালোচনা। এর আগে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও ভারতের মুসলিম হত্যার অন্যতম কুশীলব নরেন্দ্র মোদীর সাথেও সন্তোষ শর্মার সাক্ষাতের বিভিন্ন ছবি রয়েছে সামাজিক মাধ্যমে। তাই ওইসব ছবি প্রকাশ করে জামাতকে তুলোধনা করছেন নেটিজেনরা। এদিকে পিনাকি ভট্টাচার্যও খেপেছেন জামাতের বিরুদ্ধে। তিনি লিখেছেন, অনেকে বলেন জামাত ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। জামাত সবসময় অস্বীকার করে গেছে। সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে গিয়ে জামাত প্রমাণ করেছে সে আসলেই ভারতীয় বলয়ে ঢুকেছে বা ঢুকতে যাচ্ছে। তবে ওই অনুষ্ঠানে সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে। ওই অনুষ্ঠানে সন্তোষ শর্মা বলেন, আমাদের প্রাণের ৮ দফা দাবি জামাত ইসলামী তাদের নির্বাচনী ইস্তেহারে সংযোজন করবে, সেই প্রত্যাশাই রাখছি। আমরা 53 বছর ধরে বঞ্চিত, আমরা কোনো ঘটনার বিচার পাইনি, আপনারা সেই বিচার নিশ্চিত করুন। MR আকাশ, আজকাল।